শুরু করছি ইসমানী মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামেরান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাজার ব্যবস্থাপনায় সাপ্লাই চেইন নিয়ে কথা বলবো, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যে দুজন উপস্থিত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব এইচ.এম. শফিকুজ্জামান রয়েছেন আমাদের সাথে আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন কৃষি এবং কৃষি বিষয়ক অনুষ্ঠানের জন্য যিনি বেশ সমাদৃত হয়েছেন, এখনও তার কৃষি বিষয়ক অনুষ্ঠান আমরা দেখে থাকি। তিনি হচ্ছেন বিস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক, তিনি রয়েছেন আমাদের সাথে। দর্শকরা জানিয়ে রাখি যে আমরা চলমান যে বাজার পরিস্থিতি, আমাদের সাপ্লাই চেইন, সেগুলো নিয়ে কথা বলবো। এর কারণটি হচ্ছে কি, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছিল, বেশ অনেক মানুষ হতাহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা আমাদের সাপ্লাই চেইনটা নিয়ে এবং বাজারের দ্রব্যমূল্য নিয়ে কিছুটা শঙ্কিত ছিলাম। আমরা দেখেছি কাঁচামরিচ 300-400 টাকা 500 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল, আলুর দাম বেড়ে গিয়েছিল, ডিমের দামও বেড়েছিল। এখন যদিও কিছুটা পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু সেটিও কিন্তু যেটি স্বাভাবিক মূল্য থাকবার কথা সেটি কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দেখেছি, তারা তাদের টিম নিয়ে বাজারে কাজ করেছে, এবং এই চলমান যে সহিংসতা চলছিল তার মধ্যেও তাদের বড় একটি টিম বিভিন্ন বাজারে বাজারে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে। এবং সে কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সম্মানিত মহাপরিচালক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি যেটি বলছিলাম যে আমরা বরবটি বলি, ডিম বলি, বেগুন বলি, সব কিছুর দাম কিন্তু বেড়ে গিয়েছিল। এখন কিছুটা স্থিতিশীল বলা হচ্ছে, কিন্তু সেই স্থিতিশীলতাও কিন্তু হয়তোবা গত কয়েকদিন আগে যতখানি বেশি ছিল তার চাইতে কম, কিন্তু যেরকমভাবে দামটা হবার কথা সেটি কিন্তু নয়। সে কারণে বলছি আমরা কোথাও কি এই যে বাজার অস্থিরতা, বাজার ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন সহ অন্য কোথাও কি আপনার কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে সাপ্লাই চেইন নিয়ে আজকে যে আলোচনায় আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনি যে জিনিসটা আপনারা ইঙ্গিত করলেন যে আমাদের আসলে গত 10 দিনের যে সহিংসতা বা সারা দেশব্যাপী এখনও কারফিউ চলমান, তাই সেখানে সত্যিকার অর্থে এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশনে ন্যাচারালি আসলে সাপ্লাই চেইনটা ধরে রাখাটা এটা খুবই কঠিন ব্যাপার। আর দ্রব্যমূল্যের যে কথাটা বললেন, সেই দ্রব্যমূল্য তো এই সময়ের যে বেড়েছে সেটা না, এটা অনেক আগে থেকেই আমাদের বাড়তির যে ট্রেন্ডগুলো আছে এবং সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি, এটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে। সেখানে আমাদের ইম্পোর্টের যে পণ্যগুলো আছে সেটা নিয়ে বিশ্বায়নের যে ধাক্কাটা আমাদের পড়েছে, আমাদের মূল্যস্ফীতি, এগুলো যেমন ইফেক্ট করেছে। আমাদের দেশীয় যে প্রোডাক্ট, যেটা রেজা সাহেব যেটা নিয়ে কাজ করেন, বিশেষ করে আমাদের দেশের যে উৎপাদন হয়, এবং সেখানেও আসলে আমরা অনেক ক্ষেত্রেই অনেক চ্যালেঞ্জের মধ্যে আমরা সময়গুলো গত 2-3 বছর ধরে পার করছিলাম। এবং আমাদের ঠিক এই ঝামেলাটা যখন হলো 18 তারিখে, মূলত মূল ঝামেলাটা তৈরি হলো বুধবারে, যেটি 17 তারিখে আমাদের একটা ন্যাশনাল হলিডে ছিল, মহরমের বন্ধ ছিল। এর পরের দিন আসলে দুপুর থেকে দেশের পরিস্থিতিটা খারাপের দিকে গেল, এবং আমরা সবাই প্রত্যক্ষ করেছি যা হয়েছে, যেভাবে জ্বালাপোড়া, এবং সারা বাংলাদেশ, অনেকটা বলবো ঢাকাও অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। বিশেষ করে আমাদের যাত্রাবাড়ির যে রোডটা, এবং ওটা আমাদের সাপ্লাই চেইনের একটা বড় রুট, এবং ওখানে বিশেষ করে আমাদের খাদ্যপণ্যের রিফাইনারিগুলো কিন্তু সব ওই মেঘনা এবং ওই রূপগঞ্জের ওই এরিয়াতে, এবং ওই রাস্তাটাই তারা ব্যবহার করে। সেটি আসলে মূলত 4 দিন কিন্তু টোটালি আপনার বন্ধ ছিল। 4 দিন পরে কিন্তু ওই রাস্তাটা আমাদের যেটা কন্ট্রোলে নেওয়া গেছে। তাই সেই ক্ষেত্রে যেটা ছিল যে বৃহস্পতিবার রাতের বেলায় বাণিজ্য প্রতিমন্ত্রী মধ্যে আমাকে ফোন দিলেন, তখন বোধহয় রাত 8টা বা 8:30 বাজে, এবং তিনি আমাকে নির্দেশনা দিলেন যে আমাদের বিশেষ করে কাঁচা পণ্য যেটা আছে সেটা যাতে সাপ্লাই চেইনটা কীভাবে করা যায়। এবং সেখানে আমি তার সাথে সাথে আমাদের যে স্থলবন্দরগুলো আছে, ভোমরা, আমাদের হিলি এবং আমাদের সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আমি ইম্পোর্টারদের সাথে কথা বললাম। এবং সেখানে যে পরিস্থিতিটা ছিল যে ওই সময়ে কিন্তু বিশেষ করে আপনি যে পণ্যটার নাম বললেন যে কাঁচামরিচ, সে তখন কিন্তু এই কাঁচামরিচের দামটা কিন্তু আগে থেকেই বেশি ছিল। এবং এই সুযোগে দেখা গেল যে কাঁচামরিচের দামটা কিন্তু শুক্রবার সারা দেশে যে অবস্থা গেছে, শনিবারও ওই একই অবস্থা, কারফিউ জারি হওয়ার পরে তো আস্তে আস্তে এটা নর্মাল হলো। তাই তখন কিন্তু আবার কাঁচামরিচটাও কিন্তু 600-700 টাকা করে বিক্রি হয়েছিল। ওই জায়গাটায় যে কাজটা আমরা করেছি সেটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে, সেটি হলো যে আমাদের পোর্টগুলো, যেগুলো ইন্ডিয়ার ওই পারে যে ট্রাকগুলো এসেছে, সেগুলো যাতে কাস্টমস ক্লিয়ারেন্স করে আসতে পারে। সেখানে যেটা সমস্যা ছিল, আপনারা জানেন যে সার্ভার ডাউন ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, সেখানে আমরা আসলে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। এবং এনবিআরের যারা ওখানে আমাদের কাস্টমস কমিশনাররা আছেন, তারাও আসলে কাজ করতে পারছিলেন না। তখন আমরা আমাদের পক্ষ থেকে আমরা এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা নিয়ে আমরা এটিকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু এটি পণ্যটা ছাড় করানো হয়েছে। এরপরে যেটা সমস্যা দেখা গেল
আমাদের কাঁচামরিচ এবং পেঁয়াজের ক্ষেত্রে, সেখানে আমাদের এই যে কাস্টমস ছাড়ের পরে আপনার যেটা পেমেন্ট করতে হবে, ব্যাঙ্কগুলো বন্ধ, এবং সেই ব্যাঙ্কগুলো আসলে ওখানে ফিনান্সিয়াল কোনো ট্রানজ্যাকশনের কোনো সুযোগ ছিল না। তখন আমরা আবার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে সেখানে ব্যাংকে তারা একটা মানে কী বলবো, একটা অঙ্গীকারনামা বা একটা পে অর্ডার তো আর দেওয়ার সুযোগ ছিল না, একটা চেক দিয়ে বা এরকম করে আমরা সেটাকে অ্যাডজাস্ট করলাম। এরপরে চ্যালেঞ্জটা হলো যে সেই প্রত্যন্ত যে আমাদের যে বর্ডার এরিয়া আছে, সেখান থেকে ঢাকাতে বা চট্টগ্রামের খাতুনগঞ্জ এই পণ্যগুলো পরিবহনের ক্ষেত্রে, সেখানে আপনারা দেখেছেন যে যেভাবে সারা দেশে আমাদের যে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সেই অবস্থায় আমরা তখন স্থানীয় প্রশাসন, আমাদের জেলা প্রশাসক, ডিভিশনাল কমিশনারদের সহায়তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী রাতে রাতে কিন্তু ট্রাকগুলো ঢুকেছে, এবং এরপরে আমরা কিন্তু রবিবারের পরে সোমবার থেকে অল্প অল্প ট্রাক ঢোকানো হলো, এবং এরপরে কিন্তু আমি নিজে মঙ্গলবারে ফিজিক্যালি আমি গিয়েছি না, আমি গিয়েছিলাম আসলে রবিবারে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কারফিউ ছিল আমি সোমবারে আমরা বিভিন্ন বাজারে কথা বলেছি, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এবং তাদের ওই একটাই সমস্যা যে আমাদের পণ্যটা যাতে স্মুথলি ঢাকায় আসতে পারে। এবং পরবর্তী দিন আমাদের মঙ্গলবারে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় আমাদের কারণ বাজার, যেটা সবচেয়ে বড় পাইকারি বাজার, এবং আমাদের মহৎপুরে যে কৃষি মার্কেটে যে চালের বাজার আছে, সেখানে মন্ত্রী মহোদয় গিয়েছেন, এবং সেখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু পরিবহন একটা সংকট তৈরি হয়েছিল, এবং পরিবহনের যারা শ্রমিকরা তারা আসলে রিস্ক নিতে চাচ্ছিল না, কিন্তু আবার দেখা গেলো 20,000 টাকার ট্রাক ভাড়া 30,000 টাকা বাড়িয়ে দিয়েছিল, এবং তখন কিন্তু চালের দামও 2-3 টাকা বা 4 টাকা পর্যন্ত বেড়ে গেছিলো। তো ঠিক এই মুহূর্তে যেটা বলবো, আমরা আরও 2-3 দিন আগে থেকেই সাপ্লাই চেনটা আমরা পুরোপুরি অব্যাহত রেখেছি, এবং আমরা বিভিন্ন রিফাইনারিগুলো যেগুলো আছে তাদের সাথে কিন্তু ওইটা কিন্তু বন্ধ ছিল না, ওরা কিন্তু শ্রমিকরা ওখানে আটকা পড়েছিল, এবং আমরা তাদের সাথে কথা বলে প্রতিটা রিফাইনারির সাথে আমি কথা বলেছি, এবং সেখানে যেটা করা হয়েছিল যে ওখানে শ্রমিকরা ওখানে অবস্থান করেছিল এবং প্রোডাকশন লাইনটা ঠিক রেখেছিল। খালি একটা সমস্যা হয়েছিল যে ওই রাস্তাটা, যেহেতু যাত্রাবাড়ি রাস্তাটা বন্ধ ছিল, এই জন্য এই রুটে কিন্তু আপনার তখন আমাদের যেগুলো গ্রোসারি আইটেম, বিশেষ করে প্যাকেটজাত যে আমাদের চিনি, ডাল বা এই ধরনের যে পণ্যগুলো, এগুলো কিন্তু সাপ্লাইটা পুরোপুরি আপনার বন্ধ ছিল। তবে এইটার একটা সুবিধা ছিল কি, যে এই ধরনের পণ্য কিন্তু আপনার আবার স্টক থাকে 6-7 দিনের কিন্তু মজুদ থাকে, এই জন্য কিন্তু আপনার ওই ডিস্টার্বটা করেনি। কিন্তু আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে কাঁচা পণ্য যেটা পেরিশেবল, এইটা যাতে সাপ্লাইটা ঠিক থাকে। তা আমার যেটা মনে হয় যে আমাদের কারফিউ তো আসলে প্রথম দিকে 2 ঘন্টা 3 ঘন্টা করে আস্তে আস্তে ছাড়া শুরু হলো, এবং তখন যে জিনিসটা হলো ভোক্তাদের মধ্যেও একটা মানে ভীতি কাজ করেছিল যে পণ্য পাওয়া যাবে না। প্রথম দিন যেটা হয়েছিল, যেদিন কারফিউ শিথিল হলো, সেদিন কিন্তু আসলে বাজারে দেখা গেলো ডিমের হালি সেটি 50 টাকার ডিমের হালি হয়ে গেল 80 টাকা 90 টাকা, এবং আপনাদের মিডিয়াতেও বিভিন্নভাবে প্রচার আসছিল। কিন্তু আমরা যে জিনিসটা পরবর্তীতে এই সাপ্লাইটা ঠিক রেখে আমরা এখন একটা স্থিতি অবস্থায় আছে, সেই স্থিতি অবস্থাটা আমি ঠিক এই মুহূর্তে বলবো যে আমাদের 17 বা 16 তারিখে বা 15 তারিখে যে অবস্থাটা ছিল, আমরা এখনও সেই পর্যায়ে গিয়েছি অলমোস্ট। তবে এখনও আমি বলবো যে আমাদের আসলে নিম্ন আয়ের মানুষ, যারা ফিক্সড ইনকামের মানুষ, সেটা যেহেতু মূল্যস্ফীতি হয়েছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই জায়গাটা আমি আপনাকে ধরে রাখলাম, সেটা আপনি বলছেন স্থিতিশীল অবস্থায় আসতে। সেই স্থিতিটা আসলে কতখানি স্থিতিশীল, সেটা কি আসলে স্বাভাবিক স্থিতিশীল কিনা, যেটা বলছিলেন যে স্বল্প আয়, নিম্ন আয় বা যারা ফিক্সড ইনকামের মানুষ, তাদের জন্য সেটা এফোর্ড করার মতো সক্ষমতা আছে কিনা, সেটা কিন্তু আমরা নিয়ে ফিরবো। যেরকম আপনি দীর্ঘদিন থেকে প্রোগ্রাম করেন, আমার মনে আছে বাংলাদেশ টেলিভিশনে আমরা যখন বিতর্ক অনুষ্ঠান করি, তখন আপনাকে দেখতাম যে আপনি এই কৃষিভিত্তিক যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের আপনি পাইনিয়ার, ওয়ান অফ দ্য পাইনিয়ার আপনি, এবং আপনি কৃষি এবং কৃষকদের নিয়ে আপনার মূলত কাজ করে থাকেন। আমরা বাংলাদেশে আমরা বলে থাকি যে আমরা দানা খাদ্যশস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, মাছ উৎপাদনে আমরা পৃথিবীতে দ্বিতীয়, মিঠা পানির মাছ যেটা বলা হয়, আমরা ডিম, আলু, আদা, রসুন উৎপাদনে কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণতা আমাদের আছে বলে বলা হচ্ছে। তো কী কারণের জন্য এই নিত্যপণ্য দ্রব্যর আমরা দাম বাড়ছে? আবার আমরা মাছের দামও, মাছ খাওয়া তো এখন মনে করেন একটা ভীষণ বড় একটা কষ্টের ব্যাপার। বা আমরা বলা হয় যে আমাদের দেশে যে কালো ছাগল, যেটা ব্ল্যাক বেঙ্গল গোট, এবং আমরা মাংসের স্বয়ংসম্পূর্ণ, আমাদের অনেক ফার্ম হচ্ছে, তারপরেও কি জন্য আমরা আমাদের এই দ্রব্যমূল্যের দামকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে পারি না? ধন্যবাদ। আসলে আপনি খুব যথার্থভাবেই প্রশ্ন করেছেন যে যদি সব কিছুই আমাদের দেশে উৎপাদিত হয়ে থাকে এবং আমরা যদি সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে থাকি, এই প্রশ্নটি আমাকে অনেকেই করেন, তাহলে তার দাম এত বেশি হবে কেন? আসলে দাম কিসের উপর নির্ভর, মানে কি দ্বারা নির্ধারিত হয়? দাম তো নির্ধারিত হয় উৎপাদন খরচের উপরে। আপনি যদি মনে করেন যে, যেমন আমরা বলি যে মাঠের ফসল যখন আপনি উৎপাদন করবেন, তো তার জন্য ইনপুট কস্ট আছে। ইনপুট কস্ট বলতে আমরা বলি সেচের খরচ আছে, এবং কোনো ফসলের ক্ষেত্রে সেচের খরচই 30 থেকে 40%। আমরা যদি বলি যে
সারের খরচ আছে এবং সারের দাম কীরকম সেটাও আমরা জানি, যে সারও কিন্তু খুব কম লাগে না। বিশেষ করে শাকসবজি উৎপাদন করতে গেলে সারের ব্যবহারটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। আবার যদি আপনি এটা বলেন যে উৎপাদন করার পর ওটা যখন বাজারে আসে, মানে পণ্য ভেদে 15 থেকে 40% পর্যন্ত পোস্ট হারভেস্ট লস হয়, অর্থাৎ উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যায়। এখন যখন কৃষকের মাঠ থেকে পণ্যটি ভোক্তার কাছে আসে, তখন কিন্তু এই যে খরচগুলো, এই খরচগুলো দেবে কে? এই খরচটা তো নিশ্চয়ই তখন ভোক্তার ওপরেই সে বর্তায়। অতএব উৎপাদন আমার যতই বেশি হোক না কেন, আমরা স্বয়ংসম্পূর্ণ যতই হই না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত উৎপাদনশীলতা বাড়াতে না পারবো বা উৎপাদন খরচ কমাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাড়তি মূল্যটি আমাদেরকে দিতে হবে। এবং এখন যদি আমরা বলি, যেমন ধরেন ভোক্তা অধিকারের ডিজি মহোদয় আছেন, আমরা বলছি যে আলুর উৎপাদন খরচ 10 টাকা, কিন্তু বাস্তবিক অর্থে কি আলুর উৎপাদন খরচ 10 টাকা হয়? আমাদের দেশের বর্তমান যে অবস্থা, যে 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 খরচের খাতগুলো আমরা বললাম, সেচের খরচের কথা বলেন, ঔষধের খরচের কথা বলেন, বীজের খরচের কথা বলেন, এবং জমি লিজ নেওয়ার খরচের কথা বলেন, এবং লেবার খরচের কথা বলেন, সব খরচ দিয়ে 10 টাকা কেজি আলু উৎপাদন করা যায় না। এবং আরেকটা বিষয় আছে যে আমরা গত কয়েক বছর আলু উৎপাদন করেছি 1 কোটি বা 10 লক্ষ 15 লক্ষ টন, কিন্তু আমাদের দরকার ছিল হচ্ছে 70 লক্ষ টন। এই যে 30 লক্ষ টন আমরা অতিরিক্ত উৎপাদন করেছি, তার জন্য কোনো ওভারসিজ মার্কেট বলেন বা কোনো নতুন কোনো প্রক্রিয়াজাতকরণ ইউনিট আমরা করতে পারি নাই, যে কারণে আমাদের কৃষক কিন্তু পর্যায়ক্রমে আলুর প্রতি অনীহা প্রকাশ করেছে, এবং এই বছরে এসে বা বর্তমান সময়ে এসে আলুর উৎপাদন কিন্তু কম হচ্ছে। এখন আমি 60 টাকা 70 টাকা ধরে আলু কিনছি। তাহলে দেখেন, একটা মার্কেটের যে বিহেভিয়ার, সেটা কিন্তু শুধুমাত্র উৎপাদনের পরিমাণের উপরে ডিপেন্ড করে না, আরও অনেক রকমের উপাদান আছে। এবং একেবারে আমি বোকার মতো একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে, যেমন দেখেন আমাদের সরকার কিন্তু অনেক ইনসেন্টিভ দিয়ে বলা হলো যে আলু উৎপাদন বলি, টমেটো বলি, এগুলিকে সংরক্ষণ করবার জন্য সরকার নানা রকমভাবে লোন দিয়ে, স্বল্প পয়সায় সুদে লোন দিয়ে কোল্ড স্টোরেজ করবার জন্য কোল্ড স্টোরেজের ফ্যাসিলিটেট করলো। তো যে কৃষক আলু বিক্রি করছে মাঠ পর্যায়ে 12-13 টাকা, 14 টাকা, 15 টাকা করে, এখন কোল্ড স্টোরেজ করা হলো সারা বছর ব্যাপী, যাতে আমরা আলুটাকে বা আমরা আমাদের টমেটোটাকে আমরা মোটামুটি একটা ন্যায্য দামে খেতে পারি। কিন্তু দেখা গেল কৃষকের আলু 12 থেকে 15 টাকা করে মাঠ থেকে সেই কোল্ড স্টোরেজ মালিকরা বা সেই মধ্যস্বত্বভোগীরা কিনে কোল্ড স্টোরে ঢুকিয়ে ফেললো, এবং ঢুকিয়ে ফেলে তালা বন্ধ করে দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করে দিল। তো ওই অবস্থাটাকে আপনি কীভাবে দেখবেন? শেষ তার সাথে যোগ করতে চাই, যে সিমটি, যে বরবরিটি 20-25 টাকা বা 30 টাকা করে যশোরে বিক্রি হচ্ছে, মানিকগঞ্জে বিক্রি হচ্ছে, ঢাকায় এসে কেন সেটা 70-80 টাকা হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি আপনার শেষের প্রশ্নটির উত্তরটা আগে দিতে চাই আর কি। আমি যখন নাকি আজকে সকালবেলা আপনার সাথে আমার টেলিফোনে কথা হচ্ছিল, তখন আমি বাংলাদেশের এই যে সাপ্লাই চেইনের যে স্তরগুলো, সেটি আমি একটু স্টাডি করার চেষ্টা করছিলাম। আমার ফার্মার্স থেকে, কৃষক থেকে এক্সপোর্টার পর্যন্ত কিংবা কনজিউমার পর্যন্ত আমাদের এই পণ্যটি আসতে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম হাত বদল হয়। এখন প্রতিটি হাতে যদি কিছু না কিছু প্রফিটেবিলিটি তারা রাখে, তাহলে আপনি চিন্তা করেন কৃষক থেকে কনজিউমার পর্যন্ত আসতে আপনি কত % ইনক্রিজ করবে। তার সাথে কিন্তু আছে পরিবহন খরচ। পরিবহন খরচটা কিন্তু এখানে নেই, এখানে শুধুমাত্র ব্যক্তি, যেমন ফরিয়া আছে, ব্যাপারী আছে, হোলসেলার আছে, রিটেইলার আছে, তারপরে কনজিউমার আছে। আবার ধরেন যে আমার যারা নাকি রপ্তানি করেন, তাদের জন্য কিন্তু আড়তদার আছে, তারপরে স্টল হোল্ডার আছে, এক্সপোর্টার আছে। এখানে কিন্তু আবার 2-3টা স্টেজ আছে। এবং এখানে যখন নাকি আপনি গ্রেডিং করেন, সর্টিং করেন, তখন কিন্তু অনেক পণ্য কিন্তু এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এইখানে কিন্তু এই যে 5-6টা হাতে যখন নাকি আসে, এই মানে আমরা যদি বলি, তাহলে সব জায়গাতে মিলে কিন্তু আপনার কস্টিংটা কিন্তু আসলে বেশি পড়ে যায়। এটা পড়বে, এটা না পড়ার কোনো কারণই নেই। আবার ধরেন যে এইটার বিকল্প যে সিস্টেমটি, ধরেন অনেকেই বলে যে কর্পোরেট যারা বায়ার আছে তারা তো অনেক কম দামে কিনতে পারে। এখন আমরা যদি বড় বড় যারা সুপার শপ আছে, সে ফার্মারের কাছ থেকে কিনছে ডিরেক্টলি একজন কন্ট্রাক্ট গোয়ারের মাধ্যমে, এবং সে কিন্তু সরাসরি রিটেলার হিসেবে জিনিসটা নিয়ে আসছে। সে মাঝখানের যে 5টা হাত, সে 5টা হাত কিন্তু তাকে টাচ করছে না। অতএব সে কিন্তু অনেক কম দামে
জিনিস কিনতে পারছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই কিন্তু আবার তুলনামূলকভাবে বাজারের চেয়ে একটু বেশি দামেই বিক্রি করছে। এবং আপনি তাহলে দেখেন আমাদের এই যে জায়গাগুলো, মার্কেটের যে নানা রকমের যে স্টেক হোল্ডার আছে, তাদের এক একজনের এক এক রকমের বিহেভিয়ার আছে। এই বিহেভিয়ারের কারণে আসলে বাজারটাকে নিয়ন্ত্রণ করা মানে যাচ্ছে না। একটা জায়গায় সেটা বোঝা যাচ্ছে যে সেটি হচ্ছে যে কৃষকরা যখন পণ্য বিক্রি করছে বা আমরা কারণ বাজারে যেটা পাচ্ছি সেটা 7-8টা হাত বদল হয়ে এখানে আসছে, অথচ আমরা যাদেরকে আজকে সুপার শপ করবার জন্য সুযোগ করে দিল, রাষ্ট্র সুযোগ করে দিল, সরকার সুযোগ করে দিল, তারা কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে কিনে সরাসরি কিন্তু ভোক্তাদেরকে দিবার কথা, কিন্তু ভোক্তারা একটু কম মূল্যে পাবার কথা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি মূল্যে হয়তো বা তাদের কিনতে হচ্ছে। সেটা আমরা নিজেরাই বাজার করতে তারা আবার একটু বলতেই পারে যে আমি ব্র্যান্ডিং করছি, আমি গ্রেডিং সর্টিং করছি, আমার নিজের ওদের কোয়ালিটি, মানে সেই যুক্তিটাও কিন্তু কতখানি একেবারে গুরুত্ব বহন করবে সেটি কিন্তু আলোচনার দাবি রাখে। আমরা কিন্তু ফিরবো আপনার সাথে। আমি একটু আসতে চাই যে কথাটা মিস্টার রেজাউল করিম সিদ্দিক বলেন যে সাপ্লাই চেনের কথা বলতে গেলেন, আমরা সেই আলোচনা করবো। প্রশ্নটা তুলে গিয়ে আমরা একটা ব্রেকে যেতে চাই। সেটি হচ্ছে কি, আপনি প্রায় সময় বলবার চেষ্টা করেন যে সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা করার কথা বলেন, এবং আপনি বলেন যে ভিয়েতনামে আজকে কৃষকরা নিজের পণ্য নিজে উৎপাদন করছে, সে উৎপাদন যে নিজের ট্রাক্টর, নিজের ফসল সে কিন্তু সরাসরি মার্কেটে নিয়ে আসতে পারছে, এবং সে কারণের জন্য সেখানে এই সমভিত্তিক কারণের জন্য দ্রব্যমূল্য কাস্টমাররা কম দামে কিনতে পারছে, এবং যারা মাঠ পর্যায়ে উৎপাদন করছে তারাও কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমরা আলোচনা করবো একটা ছোট্ট বিরতির উপর। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসবো আমাদের দুজন অতিথিকে নিয়ে আমাদের ইস্পানি মুক্ত শুভরাত্রি আজকের আয়োজনে। আমরা সাপ্লাই চেইন নিয়ে কথা বলছিলাম, দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলাম। একই আলোচনায় আজকে যে দুজন অতিথি, সেই দুজন অতিথি আবার আপনার সাথে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। কথা বলছিলাম বাজার ব্যবস্থাপনায় সাপ্লাই চেইন নিয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংগঠন দপ্তরের মহাপরিচালক জনাব এইচ এম শফিকুজ্জামান, বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রয়েছেন আমাদের সাথে। আমরা বিরতির পূর্বে যে প্রশ্নটি করেছিলাম সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা, এবং সেটি যদি ভিয়েতনামের কথা আপনি বারবার বলছেন, সেই জায়গাটা আমরা কেন এখনো পর্যন্ত অ্যাড্রেস করতে পারছি না? আসলে সত্যিকার অর্থে আমাদের এই বাংলাদেশটা তো যদিও আমরা অনেক বড় জনবহুল দেশ, ওয়ার্ল্ডের 8th লার্জেস্ট কান্ট্রি পপুলেশনের দিক থেকে, কিন্তু আমাদের একটি ছোট দেশ, এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন কৃষি উৎপাদনে আপনি যে স্ট্র্যাটেজি দিচ্ছেন, রেজা ভাই তো কৃষি নিয়ে অনেক দিন কাজ করছেন, সেখানে আসলে আমাদের এই পরিসংখ্যানগত যে পার্টগুলো আছে এখানেও বোধহয় আর একটু রিভিজিট করা দরকার। কারণ আমি যদি উৎপাদনে যদি এতই আমরা সাকসেস থাকি, তাহলে কেন বাজারে আপনার এত ক্রাইসিস হবে? এবং আমাদের ইকোনমিক্সের যে একদম জেনারেল যে ইকোনমিক্সের একদম বলো বেসিক যে বিষয়টি ডিমান্ড সাপ্লাই, আমাদের উৎপাদন সারপ্লাস হলে তো আপনার মূল্যটা তো বেশি হওয়ার কথা নয়। এরপরে যেমন আলুর কথা বলা হলো বা আদার্স যে এখনও যে সময় এবারে সামনে আমাদের এখনও পেঁয়াজের একটু যেটা আছে যে আমাদের সামনে পেঁয়াজের লিন পিরিয়ডটা চলে আসছে, তো সেই সবগুলো আমাদের চ্যালেঞ্জ প্রতি বছরই আসছে, এবং সেখান থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে প্রতিটা ইঞ্চি জমিতে কৃষিকাজ করতে হবে, এবং আমাদের এখানে কৃষি ডিপার্টমেন্টও তারা আমাদের উৎপাদনশীলতাও বাড়ানোর চেষ্টা করছে। এখন যে জিনিসটা আসলে আমাদের মূল জায়গাটা হলো যে বাজার ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আমরা এখনও কিন্তু সেই এই যে আমাদের রেজা ভাই যে 5 ধাপ 6 ধাপ বা এই হাত বদলের কথা বললেন, আমরা এখনও কিন্তু সেই ট্র্যাডিশনাল সিস্টেমেই কাজ করছি। সেই কৃষকদের কাছ থেকে ফরিয়ারা ঘোরে, সেখান থেকে কৃষকদের বাড়ি থেকে বা মাঠ থেকে সেই ফরিয়ারা নিয়ে আসে, সেখান থেকে একটা পয়েন্টে ট্রাকে ভরে সেটি আবার বিভিন্ন মোকামে পাঠায়, আড়তে পাঠায়, আড়ত থেকে আপনার পাইকারিতে যায়, পাইকারি থেকে খুচরাতে যায়। এই যে হাত বদলের প্রতিটা ধাপেই কিন্তু আসলে বলবো যে যেমন আমাদের পণ্যের যে 30% যেটা ড্যামেজ হচ্ছে, সেখানে পণ্যগুলো আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না বা একটা ড্যামেজ হচ্ছে, সেটা যেমন আছে, তারপরে কিন্তু আপনার দামটা কিন্তু ভোক্তা পর্যায়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই জায়গাটায় আসলে যে জিনিসটা দরকার, আমরা তো আসলে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং সেক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা কিন্তু আসলে স্মার্ট বাজার ব্যবস্থাপনা এখনও করতে পারিনি। তো আমি একটা পরিকল্পনা নিয়েছি, আমরা অলরেডি চেষ্টা করছি যে আমরা SCMS একটা সফটওয়্যার চালু করছি, যেটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটি যে জিনিসটা হলো যে আমাদের তো আমাদের কৃষি প্রধান দেশ, এবং আমাদের বেসিক কিন্তু ইকোনমির যে ব্যাকবোন, এটা কিন্তু আমাদের কৃষির উপরেই আসলে আছে। কারণ হলো যে ঠিক এই মুহূর্তে আমার যদি 20 লক্ষ টনের চালের যদি ঘাটতি হয়, আমার টাকা থাকলেও কিন্তু আমি এটা সারা বিশ্বে কিন্তু এখন আমি চাল ইম্পোর্ট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের এই কৃষকরা
তাদেরকে যাতে ন্যায্য মূল্য দেওয়া যায় সেই জায়গায় কিন্তু, এবং ভোক্তাদেরও যেটা সাশ্রয়ের কথা বলা হচ্ছে, সেখানে আসলে আমরা যেটা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বা উনি তখন বলতেন যে কোঅপারেটিভ এর বিষয়, এখন কিন্তু এই বিষয়ে একটা সমবায় ডিভিশন পর্যন্ত আছে। সেখানে আমি মনে করব যে এই কৃষকদের যদি সংগঠিত করা যেত, এবং এখন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা চমৎকার হয়েছে। বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যেখানে আপনি 5 থেকে 6 বা 7 ঘন্টার মধ্যে কোনো জেলা নেই যেখান থেকে আপনি ঢাকা আসতে পারবেন না। তাই সেখানে আমাদের যেমন রেলওয়ে নেটওয়ার্ক আছে, রোড কানেক্টিভিটিও তো চমৎকার হয়েছে, আমাদের রিভারাইন রুটগুলো আছে। সেই জায়গাগুলোতে যদি আমরা ওই কৃষকদের এই পণ্যগুলো তাদের মাধ্যমেই, যদি আপনি এখানে যে কৃষি মার্কেট করা হয়েছে, কিন্তু কৃষি মার্কেটে দেখবেন যে সেখানে তালা ঝুলছে। এখন সেই কৃষি মার্কেটগুলোর সাথে আমি যদি ওই কৃষকদের সমবায় করে যদি এখানে লিঙ্ক করতে পারতাম এবং সেখান থেকে আমরা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারতাম, সেটা কিন্তু আমাদের বলবো যে এখানে উভয় পক্ষে লাভবান হতো। আরেকটি বিষয় যে জিনিসটা হলো যে আপনার সুপার শপের আলোচনা আসলো, রিজা ভাই আলোচনা আসলেন, আলটিমেটলি একটা সময় কিন্তু আমাদের ওইদিকে যেতে হবে। সেখানে যে কী জিনিসটা হলো যে ওখানে কিন্তু আপনি প্রিমিয়াম কোয়ালিটির যে জিনিসটা পাবেন, আপনি আপনার গ্রেডিং করে যেটা আছে, এবং সেখানে আপনার অনেক মানুষ কিন্তু এখন দেখা গেল যে একটু কমফোর্ট চায়। সেই ক্ষেত্রে যেটা আছে যে আপনি যদি একটা সুপার শপে একটা বেটার জিনিস পান এবং সেটার ট্রেসিবিলিটিটা ঠিক থাকে, অর্থাৎ আমি অর্গানিক ডিক্লেয়ার করছি, আমি ওমেগা 3 ডিম বলছি, কিন্তু ভিটামিন এ যুক্ত বলছি, কিন্তু সেটা আদৌ কি সেটা আছে কি না, এই ট্রাস্টের জায়গাটা যদি থাকে সেখানে আমি কিন্তু পে করতে অসুবিধা নেই। এবং সেখানেও যে জিনিসটা আছে যে ওখানেও কিন্তু, যেটা বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে গতকালকে আমাদের কথা হচ্ছিল, যে আমাদের সুপার শপগুলোতে যেমন টিসিবির যে পণ্য আমরা 2-3টা বা 4টা পণ্য দিচ্ছি, সেটা আমরা 1 কোটি পরিবারকে, স্পেসিফিক একটা পরিবারকে দিচ্ছি, একটা কার্ডধারীকে দিচ্ছি। কিন্তু এর বাইরেও তো আপনার প্রচুর লোক আছে, তারা তো ওখানে অ্যাক্সেস নেই। আগে ট্রাক সেল হতো, সেখানে ট্রাকে লাইনে দাঁড়িয়ে যে ইচ্ছা নিতে পারতো, এবং সেটাও খুবই হ্যাজার্ডাস ছিল। সেখান থেকে আমরা একদম পরিবার ভিত্তিক চলে গেল। এখন ধরেন আমরা টিসিবির যে সক্ষমতা বা সেটাকে বৃদ্ধি করে আমরা সুপার শপের সাথে সেখানে যদি আপনার 8-10টা পণ্য, যেটি আমাদের মিলের প্রাইস, যেমন আমি পরশুদিন একটা উদ্বোধন করলাম, দেশবন্ধু, তারা এগিয়ে আসে। আমি আহ্বান করছি যে এই সময় আমাদের যে কর্পোরেটগুলো এগিয়ে আসা উচিত। এবং সেখানে আমি দেখলাম তারা কিন্তু তাদের মিল গেট প্রাইস বা কিছুটা সাশ্রয়ী মূল্যে কিন্তু আপনার বাল্ক আকারে যদি এইসব সুপার শপে দেওয়া যায়, সেখান থেকেও কিন্তু মানুষ যেটা আছে যে আপনার নর্মাল যে পণ্যটা, যেমন চিনির কেজি যদি 130 টাকা হয়, সেখানে কিন্তু আপনার 110 টাকায় বা 115 টাকায় দেওয়া সম্ভব। তো এইখানে এই জায়গাগুলোতে আমরা কিন্তু ডেভেলপ করতে পারিনি। তা আমাদের আসলে সময় আসছে, সেখানে হলো যে এই যে মানে যে পদ্ধতিতে এই বাজার ব্যবস্থা দিয়ে কিন্তু আমরা কখনই ওই যে আমরা স্মার্ট কথা বলছি, এই যে আপনার স্টুডিওতে আসলাম, আপনার এই যে এই কারণ বাজারে অনেকগুলো ভ্যান ঠেলে আমাকে আসতে হলো, সেই ভ্যানে করে আপনার ট্রাকে করে আসছে এবং সেখানে মাথায় করে এই পণ্যগুলো নিয়ে যাচ্ছে, আড়তে উঠছে এবং এই ভোর রাতে এসে সমস্ত বাজার থেকে এখান থেকে নিয়ে যাবে। তা আমরা এই সর্টিংগুলো, এগুলো কিন্তু আমি ওই কৃষক পর্যায়ে ওখানেই করা যেত, এবং সেখানে সর্টিং করে প্যাকেট করে এটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু আমরা এই ডিস্ট্রিবিউশন জায়গায় করতে পারতাম। এখন সরকার কিন্তু একটা জায়গায় খুব ফোকাস করছে, সেটা লজিস্টিক ম্যানেজমেন্টটা আর কি। সেখানে আমি মনে করি যে আমাদের আভ্যন্তরীণ বাজার, যেটা বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সবসময় বলেন, রীতিমতো সবসময় বলছেন আমাদেরকে, সেখানে আমরা আসলে কমার্স মিনিস্ট্রি থেকে আমরা এক্সপোর্টের দিকে ফোকাস করছি বা আদার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমাদের যে আভ্যন্তরীণ বাজার, এটা 18 কোটি মানুষের একটা বিশাল বাজার, এবং যেটা প্রজেক্ট করা হচ্ছে যে আগামী 2030 নাগাদ এটা ওয়ার্ল্ডের 10th লার্জেস্ট ডোমেস্টিক মার্কেট হবে। আমরা কিন্তু এই বাজারটাকে কিন্তু আমরা ফোকাস করছি না। সেখানে এই বিশাল যে জনগোষ্ঠীর যে বাজারটা আছে, সেখানে আমাদের যে নিজেদের প্রোডাক্ট, এইটাও যদি আমি এখানে আমি একটা যে জিনিসটা বলবো যে এই মডার্ন ম্যানেজমেন্ট যেটা আছে বিভিন্ন দেশে আছে। আমি কিছুদিন আগে আমি ইয়েতে গেলাম, একটা প্রোগ্রামে, আমরা কেপটাউনে গেলাম, সেখানে আমরা একটা বাজারে ভিজিট করলাম। কৃষকরা কিন্তু সরাসরি আমাদের যেমন কাউরান বাজারে এরকম খোলা আসছে, সেখানে সুন্দর বিশাল শেড আছে কাউরান বাজারের মতো, সেখানে কিন্তু আপনার 5টা কোম্পানি কাজ করছে, তারা ওখান থেকে কৃষকরা ওখান থেকে নিয়ে আসছে, এবং সেখানে প্রত্যেকটা ধাপে কৃষক কত বিক্রি করলো, তাদের ট্রান্সপোর্ট কস্ট কত হলো, এবং আপনার সেই অনুযায়ী আপনারা ওখান থেকে যে কোনো মানুষ কিন্তু সেটা অনলাইনে দেখছে এবং সেখান থেকে কিনছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন, আমাদের ট্রাক ভাড়া, হ্যাঁ আমাদের যে 10 দিনের সমস্যা, সেখানে রিস্ক থাকতে পারে, লাইফ রিস্ক থাকতে পারে, বা এরকম রাস্তার সমস্যা হতে পারে। এই জন্য আপনি 20,000 টাকার ট্রাক ভাড়া 30,000 টাকা দিলে সেই ড্রাইভার রাজি হচ্ছে। তাহলে কি 30,000 টাকা দিলে বা 50,000 টাকা দিলে কি তার লাইফ রিস্ক নাই? এই জায়গাগুলোতে কি হচ্ছে যে আমরা কিন্তু এখনও ওই পরিবহন সেক্টরের যে আমরা যে অনিয়মগুলো, এটাকে কিন্তু আমি এখনও শৃঙ্খলা আনতে পারিনি। আর এই পরিবহন সেক্টরের এই অনিয়ম
এটিও কিন্তু আপনার একটা অজুহাত হিসাবে ব্যবসায়ীরা ব্যবহার করে। অর্থাৎ তারা কিন্তু বলে যে এখন ট্রাক ভাড়া বেড়ে গেছে, অর্থাৎ দ্রব্যমূল্য বেড়েছে। কিন্তু এটাও আমরা হিসাব করে দেখেছি যে ট্রাক ভাড়া যদি বাড়ে তাহলে পার কেজি পরিবহন চালের বলেন বা অন্য যে কোনো পণ্য, ডিমের বলেন, তাকে কতটুকু বাড়ে। তাতে যদি আপনার 50 পয়সা যদি পরিবহনের জন্য অতিরিক্ত খরচ হয়, সেখানে দেখা গেলো তারা 5 টাকা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ একটা অজুহাত। তো এই অজুহাত থেকে বেরোতে গেলে আসলে আমাদের প্রথম যে বিষয়টি আছে যে আমাদের আসলে সবার ওই জায়গাটাতে খুব অপেক্ষা হয়ে গেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আমরা অজুহাত থেকে বেরিয়ে আসতে হবে। আমি নিজাম আপনার কাছে একটা খুব কঠিন প্রশ্ন, এটি কোনো বড় বড় কোম্পানিগুলি এ বিষয়ে তাদের কোনো মাইন্ড করে কিনা, সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট ফার্মের কথা যেটা বলা হয়, যে ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো যারা খামার করেছে বা ডিম উৎপাদন করছে, তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণের জন্য পুঁজি হারাচ্ছে বলে একটা অভিযোগ কিন্তু রয়েছে। যে যেমন ডিমের উৎপাদন করে সে কিন্তু যার কাছ থেকে বীজ নিতে হচ্ছে বা ছোট ছোট মুরগি নিতে হচ্ছে, আপনাদের ভাষায় যেটা বলে, আবার তার কাছে কিন্তু বিক্রি করতে হচ্ছে। সুতরাং তার কাছে দাদন দিয়ে বিক্রি করতে গিয়ে সে কিন্তু তার পুঁজি হারাচ্ছে। ওই কন্ট্রাক্ট ফার্মিংয়ের যে নেচারটা এবং পুঁজি হারাচ্ছে যারা বলছে স্বল্প পুঁজির যে যারা উৎপাদন করছে, সেই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? মানে যদি এভাবে বলি আমরা যে আসলে আমাদের দেশের মতো দেশে যেখানে নাকি শত শত উদ্যোক্তা, লক্ষ লক্ষ উদ্যোক্তা গ্রামে তৈরি হয়েছে এবং যারা ছোট ছোট মানে খামার করেছেন, তাদেরকে যদি আপনি ফেয়ার প্রাইসকে এনশিওর করতে চান, তাহলে কিন্তু আসলে আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়েই যেতে হবে। কারণ আমি মনে করি কন্ট্রাক্ট ফার্মিংয়ে যাওয়া ছাড়া, কারণ ওই তার 300 মুরগির 300 ডিম, সেইটা নিয়ে কিন্তু সে কোনো বাজারে বার্গেনিং করতে পারবে না, একটা ট্রেসিবিলিটির জায়গা আছে। কিন্তু যেটা দরকার ছিল আমার রেসপন্সিবল কর্পোরেট হাউস, অর্থাৎ যারা নাকি দায়িত্বশীল ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তাদের এখানে দায়িত্বশীল হওয়ার দরকার ছিল। আমরা সেই জায়গাটা তাদের ভিতরে দেখতে পাইনি। আমরা মনে করি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে কিন্তু এটা আছে, সেই রেসপন্সিবিলিটি কিন্তু মানুষকে বিনে পয়সায় ওষুধ দেওয়া না। সেই রেসপন্সিবিলিটিটা হচ্ছে আপনি উদ্যোক্তাকে, যিনি ক্ষুদ্র উদ্যোক্তাকে, তাকে ফেয়ার প্রাইস দেবেন, আপনি কনজিউমারকে ফেয়ার প্রাইসে বিক্রি করবেন, আপনি কোনো রকমের খারাপ জিনিস এর ভিতরে ম্যানিপুলেট করবেন না এবং আপনি কাউকে ঠকাবেন না, আপনি আপনার মুনাফা করে নেবেন। একজন যদি কোটি টাকার মানে ব্যবসা করেন, তিনি যদি 1% লাভ করেন, তাও তার লাখ টাকা লাভ হয়। মানে আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে বড় বড় ব্যবসায়ীদের কিন্তু এই জায়গাটিতে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজগুলো করা উচিত ছিল। কিন্তু আমাদের দেশে দেখেন কন্ট্রাক্ট ফার্মিং কিন্তু সাকসেসফুল আছে। কোথায় আছে? আমাদের বিএডিসি যে বীজ উৎপাদন করে, তার 80% বীজ উৎপাদিত হয় কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে। অর্থাৎ তারা কৃষকের কাছ থেকে একটা নির্দিষ্ট প্রাইসে সেই বীজ কিনে নেয় এবং কিনে তারা নিজেরা ওটাকে গ্রেডিং, সর্টিং করে, প্যাকিং করে সেটাকে তারা বিএডিসির বীজ হিসেবে বিক্রি করে। মিল্ক ভিটা আপনি যদি বলেন, তাহলে আমাদের খামারিরা যে দুধ উৎপাদন করছে, সেটা মিল্ক ভিটা বলেন বা আরও 2-1টা দুধ কোম্পানি যদি বলেন, তারা কিন্তু নিয়ে আসছে। সেখানে কিন্তু তারা সন্তুষ্ট, তারা কিন্তু অসন্তুষ্ট না। তাহলে আমার মুরগির খামারির ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এরকম হবে কেন? হবে হচ্ছে এই জন্য, কারণ ওই জায়গায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিসটা তৈরি হয়নি। আর এই যে চুক্তি, এই চুক্তিটাকে কিভাবে আপনি আইন দ্বারা বৈধ করবেন এবং এই চুক্তিটাকে কিভাবে আপনি আরও অনেক বেশি স্ট্রং করবেন, সেইটা দেখার জন্য মনে হয় আমাদের সরকারের আরও একটি নজর দেওয়া দরকার আছে। আপনি সমবায় ভিত্তিক বাজারের কথা বলছিলেন, ডিজি মহোদয় বলছিলেন। আমার কাছে মনে হয় দেখেন আমাদের অ্যাটিচিউডটাও চেঞ্জ করার প্রয়োজন এসছে। তার কারণটা কি দেখেন, আজকে যে রচডেলের তাঁতির যুগের যে সমবায় আন্দোলন আর আজকের যুগের যে সমবায় আন্দোলন, এর ভিতরে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, মানুষের কিন্তু নানা রকমের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমাদের খুব ভালো এক্সাম্পল আছে যদি আমরা বলি যে এই দাউদকান্দিতে যে ফিশারিজটা হচ্ছে, দেখেন হাজার হাজার বিঘার ফিশারিজ হচ্ছে, সেইটা কিন্তু কোনো সমবায় সমিতির মাধ্যমে হচ্ছে না, সেটা কিন্তু কোনো কোম্পানির মাধ্যমে হচ্ছে না, সেটা একটা কমিউনিটি বেসড অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ কমিউনিটি বেসড অর্গানাইজেশন যেটি আনরেজিস্টার্ড, বাট তারা কিন্তু তাদের নিজেদের পুঁজি অর্গানাইজ করছে, তাদের জমিকে ওখানে ইনক্লুড করছে এবং ওখান থেকে কিন্তু হাজার হাজার টন মাছ উৎপাদন করে তারা বিক্রি করে তারা কিন্তু লভ্যাংশ নিয়ে যাচ্ছে। আমার কথাটা হচ্ছে যে আজকে আমাদেরকে হয়তো এরকমভাবে ভাবতে হবে যে এই জায়গাতে আমার রসুন উৎপাদনকারী এলাকায়, আমার ডাল উৎপাদনকারী এলাকায়, আমার মাছ উৎপাদনকারী এলাকায় আমরা এরকম কমিউনিটি বেসড কোনো অর্গানাইজেশন, তাকে কোনো আইনগত ফ্রেমের ভিতর দিয়ে আমি কৃষকদের যে সংগঠিত করা বা কৃষককে সহায়তা করা, সেটা করতে পারি কিনা। আপনি খোরপোশ
মানুষের কৃষির থেকে বাণিজ্যিক কৃষিতে যাবেন, আর সিস্টেমটা যদি বাণিজ্যিক না করেন তাহলে তো হবে না। আমার বাণিজ্য করবে ইনপুট যারা বিক্রি করে তারা, আর বাণিজ্য করবে সামনে যারা বিক্রি করে তারা, কারণ বাজারের পরে ব্যবসায়ীরা। আমার কৃষক ব্যবসা করতে পারবে না, তাহলে কিসের বাণিজ্যিক কৃষি? অতএব আমি কৃষককে যদি উদ্যোক্তায় পরিণত করতে না পারি, বা তাকে যদি বাণিজ্যিক কৃষির ভেতরে প্রবেশ করাতে না পারি, তাকে যদি ক্যাপিটাল দিতে না পারি, তাকে যদি নলেজ দিতে না পারি, তাহলে কিন্তু আসলে আমি বাণিজ্যিক কৃষিটা খালি স্লোগানের মধ্যে থেকে যাবে। আমি বিনয়ের সাথে বলতে চাই, কাজ করতে চাইলে হলিস্টিক ওয়েতে কাজ করতে হবে, একপক্ষভাবে কাজ করলে হবে না। বাহ, আমরা 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 দারুণ বিষয়গুলি বুঝলাম, এবং আমরা আশা করি যে যে কথাগুলি আজকের অনুষ্ঠান থেকে এসছে, আমরা প্রত্যেকেই জায়গাগুলোকে অনুসরণ করার কমিউনিটি বেসড যে ব্যবস্থাপনা, সেটির কিন্তু সমবায়ের পাশাপাশি সেটি আসলে আমরা এই আলোচনা আবার ফিরবো। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা বিরতি নিচ্ছি। ছোট্ট বিরতি পর আবার আপনাদের কাছে ফিরে আসছি। ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা বাজার ব্যবস্থাপনা সাপ্লাই চেইন নিয়ে কথা বলছিলাম, এবং দুজন অতিথি যারা রয়েছেন, জনাব এইচ.এম. শফিকুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, একই সাথে রয়েছেন বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ আলোচনা আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের দেশে যেমন রেজা ভাই বলছিলেন যে আমাদের এত লক্ষ টন আলু উৎপাদিত হচ্ছে বা পেঁয়াজ উৎপাদিত হচ্ছে, এই যে চাহিদা এবং আমাদের উৎপাদনের মধ্যে যে দেখা যাচ্ছে সঠিক তথ্য না থাকায় আমরা অনেক সময় দেখি যে কখন পেঁয়াজ আমদানি করতে হবে, কখন আলু আমদানি করতে হবে। সেই জায়গার মধ্যে দেখা যায় যখন আলুর দাম অনেক বেড়ে যাচ্ছে, আলুর ক্রাইসিস হয়ে যাচ্ছে, তখন গিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আপনারা বা কৃষি মন্ত্রণালয়, তখন দেখা যায় যে এই আমদানির কথাটা আসে। অথচ আমরা শুনি যে পর্যাপ্ত আলু হয়েছে, কিন্তু দিন শেষে দেখা যায় আমদানি করতে। এই সঠিক তথ্যটার ঘাটতিটা কেন হয়? আসলে আমাদের তো স্ট্যাটিস্টিক্যাল একটা ডিপার্টমেন্টই আছে, এবং আমাদের যেটি আছে যে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে কৃষি মন্ত্রণালয়, তাদের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে তাদেরও আপনার একটা পরিসংখ্যান আছে। তাদের ইভেন তাদের টার্গেট দেওয়া হয়, এবং আমাদের যেহেতু কৃষি এক্সটেনশন, এটা একদম বলবো যে আপনার উপজেলায় তো আমাদের 3-4 জন বিশেষ অফিসাররাই আছে, তারপরে একদম যেটা ব্লক যেটা ছিল আগে, ওটাকে এখন উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা আসলে একদম গ্রাম পর্যায়ে চলে গেছে আর কি। তো এখানে যে বিষয়টি হলো কি, যে আমাদের যে জনসংখ্যা ঠিক এই মুহূর্তে আমার মনে হয় যে কেউ কি আমরা বলতে পারবো আসলে আমাদের কত জনসংখ্যা আছে? আচ্ছা, এটা গেল একটা জিনিস। এখন যেটা হয় কি, আমরা যে মেথডেই আমরা কাজ করি, সে স্ট্যাটিস্টিক্যাল যে থিওরিগুলো আমরা অ্যাপ্লাই করি, আমাদের পার হেড কনজাম্পশন, কিন্তু এই কনজাম্পশনগুলো বিশেষ করে আমি চালের কথাই বলবো। চালের কিন্তু যে আমরা যে ভাত খাই এটাই না, এর বাইরে কিন্তু এর বহুবিধ ব্যবহার আছে। এই মাছের চাষের কথা বললেন, মাছকে কিন্তু আপনার চাল খাওয়ানো হচ্ছে মাছের খাবার হিসেবে। গরুকে আপনার এখন তো প্রচুর আমাদের ফার্ম হয়ে গেছে, গরুর ফার্মে কিন্তু চালের একটা বড় ব্যবহার আছে। চাল দিয়ে কিন্তু এখন এটা মানে চাল দিয়ে কিন্তু অন্য খাবার তৈরি করা হয় আপনার, যেগুলো আমাদের বিশেষ করে বেকারি থেকে শুরু করে আপনার মুড়ি বা এরকম অনেক ধরনের পিঠা এগুলো তৈরি হচ্ছে। এখন আমরা হলো পার হেড কনজাম্পশন, এবং সেইটা অনুযায়ী আমি যখন ক্যালকুলেট করব, সেখানে পার হেড কনজাম্পশনের সাথে আমি যদি মাল্টিপ্লাই করি, এখন সংখ্যা, আমার মানুষের সংখ্যা যদি আমি ভুল করি, তাহলে কিন্তু আপনার এই হিসাব মিলবে না, এক। আর দ্বিতীয় যে জিনিসটা হলো, আমরা যে সারা দেশ থেকে আমরা যেটা এগ্রিকালচার ম্যাপিং করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এবং সেখানে যে জিনিসটা রেজা ভাইও একটু বলছিলেন যে আমাদের বীজের জন্য কিন্তু একটা বড় আপনার প্রোডাকশন রেখে দিতে হচ্ছে। এটা অনেক ক্ষেত্রে আপনার চালুর ক্ষেত্রে কিন্তু অন্তত 10 থেকে 15% কিন্তু আমার শুধু বীজের জন্য রাখতে হচ্ছে। আর একটা জিনিস হলো যে আমাদের যে ড্যামারেজগুলো যাচ্ছে, যেমন পেঁয়াজ উৎপাদন আমাদের এখন কনজাম্পশন হচ্ছে আপনার অন্তত 10 থেকে 15% কিন্তু আমরা অতিরিক্ত উৎপাদন করছি। আমাদের প্রায় 35 লাখ মেট্রিক টন, যেটা আমাদের হিসাব আছে, সেখানে আমরা 35 লাখ মেট্রিক টন উৎপাদন করছি, আমার কিন্তু কনজাম্পশন কিন্তু 25 লাখ বা 26 লাখ। কিন্তু আমার এই জিনিসটা, যেমন আলুর ক্ষেত্রে আমরা হিমাগার করতে পেরেছি, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে এখনও করতে পারিনি। এখনও তারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করে, এবং আমাদের মার্চ মাসের যে মূল হারভেস্টিং সিজন থেকে এটি ইনফ্যাক্ট আসলে 7-8 মাস কিন্তু এই পেঁয়াজটাই আপনার আমাদের বাজারে আসে, যেটি ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরে একটা মরি কাটা পেঁয়াজ ওঠে, আর যেটা রাখি পেঁয়াজ এটা আসতে লাগে ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে এটা চলে আসে। তাহলে এই যে 7-8 মাস আমি যে পেঁয়াজটা রাখলাম সেই মাচা পদ্ধতিতে, এটা তো কোনো সায়েন্টিফিক পদ্ধতি হলো না। তাহলে আমি ওই যে 30% যেটা পচে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, ওইটাও কিন্তু যদি আমি আলুর মতো রিজার্ভ রাখতে পারতাম, তাহলে তো আমার 1 কেজি পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করতে হতো না। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হলো যে আমি ডোমেস্টিক প্রোডাকশন করছি, আবার কিছু আমদানি নির্ভরতা আছে।
তখন হচ্ছে কি যে আমি কখন আমদানি করব এই জায়গাগুলোতে আমরা আসলে প্রপার টাইমটাকে আমরা অ্যাসেস করতে পারছি না। সেই অ্যাসেসমেন্টটা কি, অর্থাৎ আমি খেজুরের উদাহরণ দিই। গত রোজার সময় খেজুরের দাম যখন বেড়ে গেল, এবং সেটা আমরা অনেক থেকে, আমি বিশেষ করে আমাদের এখানে মিটিং টিটিং করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আমি লিখেছিলাম যে এই খেজুরের যেহেতু ডিউটিটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, এটি যদি ডিউটিটাকে অ্যাডজাস্ট না করা হয় তাহলে কিন্তু আমার এই রোজার মধ্যে কিন্তু আমার খেজুরের দাম কন্ট্রোল করা যাবে না। এবং সেটি দেখা গেল যে আমাদের এই যে লেখালেখি করা বা এই সিদ্ধান্ত নিতে এমন একটা সময় সিদ্ধান্ত নেওয়া হলো, তখন কিন্তু এটি বাজারে ইম্প্যাক্ট করবে। কারণ খেজুরটা আরও রমজানের 1.5 থেকে 2 মাস আগে কিন্তু সমস্ত খেজুর আমাদের দেশে চলে আসে। এখন রমজানের 15 দিন আগে সিদ্ধান্ত নিলে হবে না। এই কারণে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা এনবিআর সাথে যে জিনিসটা আমরা ফোকাস করছি সেটি হলো সিজনাল ট্যারিফ আরোপ করা। অর্থাৎ আমার দেশে যে জিনিসগুলো উৎপাদন হয়, পেঁয়াজ বলেন, আলু বলেন, চাল বলেন বা অন্য আদার্স যেগুলো হয়, যেগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে সিজনাল, সেখানে আমরা হলো যে কৃষকদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ওই সময় ট্যারিফটা বাড়িয়ে রাখবো। এবং কখন আমদানি করব এটা আমরা বুঝতে পারবো যে দাম যখন একটা থ্রেশহোল্ড জায়গায় যাবে, ওইটা ক্রস করলে আমি তখন আমদানিটা খুলে দেবো, এবং তখন আপনার ট্যারিফটাও কমে যাবে অটোমেটিক। আমরা এইটা যদি অ্যাপ্লাই না করতে পারি তাহলে হচ্ছে কি যে এই জায়গায় সিদ্ধান্ত সমন্বয়হীনতার একটা মনে হয় ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা আসলে কোঅর্ডিনেশন করছি, কিন্তু তারপরেও কেন যেন আমরা সঠিক সময় বা এরকম করতে পারছি। যেমন আমরা ডিমের ক্ষেত্রে দেখেছি যে ডিম যখন অনেক দাম বেড়ে গেল, আপনারা 60 লাখ না কত লাখ ডিম আনলেন দেখলাম, সেই ডিম আনার পর দাম কমে গেল, কিন্তু ততক্ষণে কিন্তু বাজারে তো এখন দেখেন একদিনে আপনার 4 কোটি ডিম আমরা কনজিউম করি, কিন্তু মাত্র কয়েক লাখ ডিম আসার পরে কিন্তু বাজারে, তাই ওই জায়গাগুলো ওই ডিম আনতে আনতে তো সিদ্ধান্ত নিতে হবে। এখানে যে জিনিসটা, যেমন ধরেন লাইভ স্টক মিনিস্ট্রি, তারা সাধারণত তো ওই যে পোলট্রি শিল্প আছে যারা, বা আমাদের গরুর ক্ষেত্রে যারা এখানে গরু পালন করে, তাদেরকে তো প্রোটেকশন দিবে। এখন এই প্রোটেকশন দেওয়া মানে আমি 18 কোটি মানুষকে বেশি দামে খাওয়াবো, এই জায়গা থেকে কিন্তু আমাদের একটা অ্যানালাইসিস দিতে হবে, সেটা ঠিক আছে। এখন প্রোটেকশনটা ওইখানে দিতে হবে। সেই প্রোটেকশনটা কি, আমি ফিডের দামটা আমি কমাতে পারছি না, আর ফিডের দাম কমানোর জন্য আমার কি কি মেজার নেওয়া দরকার, আদৌ যে ফিডের দামটা আছে, এবং সেটা কিন্তু পোলট্রি উৎপাদনে 80% কিন্তু ফিডের দামের উপরে নির্ভর করে। তো এই জায়গাগুলো আমি প্রোটেকশন কিন্তু ওই জায়গাটায় দিব। এখন ধরেন আমরা সবাইকে প্রোটেকশন দিতে হবে, কৃষককে দিতে হবে, ভোক্তাকে দিতে হবে। এখন এবং এই যারা উৎপাদন করে, এখন কৃষি মন্ত্রণালয় কৃষকদের কথা বলবে, লাইভ স্টক মিনিস্ট্রি আমাদের খামারিদের কথা বলবে, কিন্তু যে জিনিসটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয় তো মানুষের এই যে কষ্টের বিষয়গুলো তো আমাদের দেখতে হচ্ছে। তখন এই জায়গাগুলোতে আসলে আমরা কতটুকু প্রোটেকশন দিব, কতটুকু কৃষকের মূল্য পাবে। আমার যদি ইন্ডিয়ায় যদি 60 টাকা ডিম হয়, আমি কেন এটা 15 টাকায় ডিমটা খাবো, বা 400 টাকায় যদি ইন্ডিয়াতে গরুর মাংস হয়, আমি কেন এটা 800 টাকায় খাবো। তো এই জায়গাগুলোতে আসলে এখন ভাবার দরকার। আমাদের এখানে সমন্বয়টা আরো বেশি জোরদার করতে। আমি শেষ প্রশ্নে আসছি, যেহেতু আপনি বলছিলেন যে আমাদের কৃষকের যে উৎপাদন খরচ কিন্তু সেখানে বাড়ছে, সেচ উৎপাদন খরচ বাড়ছে, বিদ্যুতের দাম বাড়লে বাড়ছে, সবকিছু মিলিয়ে কিন্তু উৎপাদন খরচ বাড়ছে। কিন্তু আমরা একটা অভিযোগ আমরা যদি দেখি, সেটা দেখা যায় কিছু কিছু ব্যবসায়ীর কাছে বীজ, রাসায়নিক সার, কীটনাশক এগুলি তারা একটা নিয়ন্ত্রণ করে, যেটি স্যার খানিক আগে বলছিলেন যে আমাদেরকে সেই প্রোডাকশন দিবার জন্য তো খামারিকে তার যে গরুকে যেটা খাওয়ায় সেটাকে যাতে আমি কম খরচে দিতে পারি, কিন্তু যে বীজ, সার, কীটনাশক ওষুধগুলো তো দেখা যাচ্ছে কারো না কারো হাতে বন্দী, কৃষক তো সেখানে তার যে মূল্যে পাওয়ার কথা সেখানে পাচ্ছে না। মানে খুবই দুঃখজনক একটা বিষয়। আমি যদি এভাবে বলি যে মানে আমার কাছে এরকম পরিসংখ্যান আছে যে, আমি কোনো কোম্পানির নাম বলছি না, একাই বাংলাদেশে প্রয়োজনীয় 35% পোলট্রি ফিড তৈরি করে। এখন মনে করেন যে একটা কোম্পানি যদি 35% পোলট্রি ফিড তৈরি করে, কিংবা যদি ডেওয়েল চিক মানে একদিনের মুরগির বাচ্চা যদি সে একাই যদি 10% তৈরি করে, তাহলে তাহলে বাজারটা কার হাতে থাকবে আর কি? আসলে বাজারটা তখন তাদের হাতে থাকে। এবং একটা ইন্টারেস্টিং তথ্য, আমি গত সপ্তাহে 15 দিন আগে আমরা যখন নাকি উত্তরবঙ্গে গিয়েছিলাম একটা কাজে, সেখানে কৃষক বলছে গত 5 বছর ধরে ভুট্টার দাম 1500 টাকা থেকে 2000 টাকা। তাহলে ভুট্টার দাম যদি 1500 টাকা থেকে 2000 টাকা গত 2 বছর থেকে 3 বছর থেকে হয়, তাহলে পোলট্রি ফিডের দাম বাড়বে কেন? কারণ পোলট্রি ফিড তো তৈরি হয় হচ্ছে ভুট্টা দিয়ে। তাহলে জিনিসটা আপনি খেয়াল করে দেখেন, তার মানে ওই জায়গায় কি আমি কৃষককে বঞ্চিত করছি, আর এদিকে আমি খামারিকে বঞ্চিত করছি। তাহলে এই জায়গাগুলোতে আসলে আমাদের সরকারি নিয়ন্ত্রণ বা সরকারের এক ধরনের সিস্টেম থাকা দরকার, যাতে তারা নির্ধারণ করে দেবেন যে ভুট্টা কত দামে বিক্রি হবে বা কেনা হবে, এবং পোলট্রি ফিড বা ডেইরি ফিড
তার দাম কত হবে। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে যে আসলে এই জায়গাগুলোতে কৃষকদেরকে শেখানো দরকার যে তারা কিভাবে ওই রকম রেডি ফিডের পরিবর্তে অন্য কোন টেকনোলজি দিয়ে নিজেদের কস্ট ম্যানেজমেন্টটাকে আরও কমাতে পারে। এবং তাহলে কিন্তু দেখা যাবে তখন ওই ধরনের বড় বড় কর্পোরেট হাউসের কাছে তাকে আর বন্দি থাকতে হবে না। আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের এই কৃষির এই জায়গাগুলোতে এই মানে কৃষি ব্যবসায়ের এই জায়গাগুলোতে আরও একটু ভালো করে দেখা দরকার। এবং আপনি যে কথাটা বলছিলেন যে কৃষককে প্রোটেকশন দিতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ কৃষক হচ্ছে সবচাইতে দরিদ্র শ্রেণী এবং সবচাইতে বলা চলে যে বঞ্চিত শ্রেণী। আমি তাকে কিন্তু তাকে আমি প্রোটেকশন দিতে গিয়ে আমি তাকে তার কাছ থেকে বেশি দামে জিনিস কিনে নেব সেটাও কিন্তু না, বরং তাকে কিভাবে প্রোডাক্টিভ করা যায়, কিভাবে সে আরও অনেক বেশি উৎপাদন করতে পারে সেই নলেজটা তাকে দিতে হবে। এবং যে কথাটি ডিজি মহোদয় বলছিলেন সেটা কিন্তু খুব সত্যি কথা। সমন্বয়হীনতার একটি অসাধারণ সংস্কৃতি আমাদের রয়ে গেছে, যে সংস্কৃতির কারণে আমরা যখনই নাকি নতুন চাল উঠবে তখন আমরা চাল আমদানি করি, যখন আমাদের বাজারে গরু মাংস মনে হচ্ছে আছে তখন আমরা গরু আমদানি করি। মানে আমি বলছি না যে সব ক্ষেত্রে এটা হয়, কিন্তু এরকম একটা জিনিস কিন্তু আমাদের ভেতরে রয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ভেতরে সমঝোতা আরও বাড়ানো দরকার। আর পরিসংখ্যানের কথা যেটা আপনি বলছিলেন, এই পরিসংখ্যানের ভিতরে সবচেয়ে বড় গলদ যেটি আছে সেটি হচ্ছে অনেক সময় আমরা আসলে একজন মাঠের থেকে তথ্য যখন নিচ্ছি, গতবার আমাকে যে টার্গেট দেওয়া হয়েছে আমি সেই টার্গেটটাকে কোনোভাবে দিয়ে দিচ্ছি, মানে এটা যে হচ্ছে কি হচ্ছে না তার চেয়েও বড় বিষয়টা যে টার্গেটটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই টার্গেট ফিল আপ করেছি। আসলে এর মধ্য দিয়ে দেখা যায় একটা কথা বলেছেন, আসলে আমাদের জনসংখ্যা কত সেটাও তো আমরা জানি না। সুতরাং এখানে আপনি ক্যালকুলেশনটা করছেন কিসের ভিত্তিতে, 18 কোটি না 20 কোটি না 22 কোটি কোন ভিত্তিতে বলছেন? আমরা ধন্যবাদ আপনার। শেষ মুহূর্তের আলোচনায় আমরা আমাদের ভোক্তাদের পর্যায়ে, আমরা যারা ভোক্তা তাদের জন্য কোনো সুসংবাদ আছে কিনা? আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদেরকে কি সহযোগিতা করতে পারবো না, আমরা কিভাবে আরও ন্যায্য মূল্যে আমরা আমাদের পণ্য পেতে পারি? না, প্রথমত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখানেও কিন্তু সমাধান বলা হচ্ছে, এবং এই সমাধানগুলো যে আমরা জানি না তা না, কিন্তু আসলে এটি অনগ্রাউন্ডে বা এটা আসলে কাজ করছে না, আর সেটা কাজ করাতে হবে। এখন সেই জায়গাগুলোতে যে বিষয়গুলো আছে, যে আমি প্রথমে যে বিষয়টি বলি যে আমরা যতই আলোচনা করি আমাদের যে ব্যবসায়ী কমিউনিটি তাদেরকে আমরা প্রতিটা পর্যায়ে যদি অনবোর্ড না করা যায় ততক্ষণে কিন্তু আমরা এই সিস্টেমগুলো আমরা আসলে সাস্টেন করতে পারবো না। আর একটা জিনিস, যে জিনিসটা হলো যে হ্যাঁ, আমাদের যে বৈশ্বিক প্রেক্ষাপট বলেন বা ইয়ে করেন, মানুষ কিন্তু মেনে নিয়েছে, এমন তো না যে মানুষ মেনে নেয়নি। এখন যেমন মূল্যস্ফীতি, এটিতে কিন্তু মানুষকে ভোগাচ্ছে। এখন ধরেন মানুষ যারা ফিক্সড ইনকামের, যে আমাদের 3-4 বছর ধরে যে হারে মূল্যস্ফীতি হচ্ছে সেই অনুযায়ী তো আমার ইনকাম বাড়ছে না। ন্যাচারালি আমাদের কনজাম্পশন আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমাদের কমিয়ে দিতে হচ্ছে। এবং সেই জায়গায় আমি বলবো যে বেসিক যে ফুডগুলো আছে আমাদের, যেটা যেমন ধরেন প্রোটিনের ক্ষেত্রে আমাদের সোর্স হলো ব্রয়লার মুরগি বা ডিম, সেই সব জায়গায় কিন্তু আমাদের অনেক বেশি সচেতনভাবে কাজ করতে হবে। এবং এই যে ভুট্টার দাম অনুযায়ী আমাদের পোলট্রি ফিডের এখন 3500 টাকা বস্তা, এটা আমি মনে করি যে এখানে অন্তত পক্ষে 500 থেকে 600 টাকা অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। তাই সেই জায়গাগুলোতে আমরা কেন আমরা করতে পারি না? এবং এখানে কিন্তু বলা হচ্ছে যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু বলছে ইম্পোর্ট প্রাইস বেড়ে গেছে। দুঃখজনক হলো আমাদের ইম্পোর্ট এখানে 1 কেজি ফিডের কতটুকু পার্সেন্টেজ আমাকে ইম্পোর্ট করতে হয়। তাই এই জায়গাগুলোতে কিন্তু একটা ভুল মেসেজও দেওয়া হচ্ছে। তাই এখানে ইম্পোর্টও কিন্তু কমে গেছে, আমাদের দেশেই অনেক বেশি উৎপাদন হচ্ছে। তাই সেই জায়গাগুলোতে আসলে আমাদের সবাই, যে কথাটা ফাইনাল কথা, সমন্বিতভাবে কাজ করতে হবে, এবং সমন্বয় থাকলেই আমরা তো একটা কমফোর্ট জায়গায় ভোক্তাদেরকে আমরা এই পণ্যটা পৌঁছে দিতে পারবো। প্রদর্শক আপনারা শুনছিলেন, এবং আমরা মন্ত্রমুগ্ধের মতো দুজনের কাছ থেকে শুনছিলাম, এবং আমরা কৃষকদের বঞ্চিত করে ভোক্তাকে লাভবান করতে চাই না, ভোক্তাকে বঞ্চিত করে আবার কৃষককে ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমরা সবাই মিলে একটা সমন্বয় দরকার, এবং যেটি বলছেন উৎপাদন খরচকে কমিয়ে এনে কীভাবে আমরা আরও বেশি উৎপাদন করতে পারি সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। একই সাথে যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, কর্পোরেট হাউসগুলো রয়েছে, তাদেরকেও কিন্তু আমাদের অনবোর্ড করতে হবে। অর্থাৎ একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাপ্লাই চেইন ঠিক করে আমরা আমাদের বাজারের যে অস্থিরতা, বাজারের যে অনিয়ম, ব্যবস্থাপনায় যে ঘাটতি, সেগুলো আমরা দূর করে আমরা আশাবাদী হতে চাই যে আমরা আমাদের ভোক্তাদেরকে, প্রান্তিক মানুষগুলোকে, প্রান্তিক জনগোষ্ঠীকে একটা স্বস্তি ফিরিয়ে এনে দেবো, এবং ন্যায্য মূল্যে
সঠিক মূল্যে আমরা দ্রব্য কেনাবেচা করতে পারবো। এই প্রত্যাশা করে আমরা আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আমি দারুণভাবে ধন্যবাদ জানাই জনাব এইচ এফ শফিকুজ্জামান এবং জনাব রেজাউল করিম সিদ্দিক আপনাদেরকে দুজনকে যুক্ত হয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান যারা দেখেছেন আপনাদের সবাইকে আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের এই আয়োজন এখানেই শেষ করছি।